এই প্রাচীন ফটকটির নাম বাবি মাক্কা। ইসলামের ইতিহাসে একেবারে শুরু থেকে 1995 সাল পর্যন্ত জাহাজে সৌদিতে আগত হাজিরা এখান থেকেই উট, ঘোড়া, গাধা এমনকি পায়ে হেঁটেও হজ করতে যেতেন। জেদ্দার ওল্ড টাউনে অবস্থিত আল বালাদের প্রতিটি গলি, এমনকি প্রতিটি বাড়ির জানালা আজও যেন বলছে শত বছরের গল্প, বাণিজ্য, সংস্কৃতি আর হজযাত্রার উপাখ্যান। এই ঐতিহাসিক শহরের বুকেই আধুনিকতার ছোঁয়ায় আজ গড়ে উঠেছে কিং ফাহাদ ঝর্ণার মতো নজরকাড়া এক নিদর্শন, যেখানে লোহিত সাগরের পানি আকাশ ছুঁতে চায়। জেদ্দা ওল্ড টাউনের আশপাশ নিয়েই আমাদের আজকের ব্লগ। এদের হোটেলের চেক ইন সিস্টেম একটু অন্যরকম। আমরা যেমন 12টা 1টায় চেক ইন করে অভ্যস্ত, এখানে সেরকম না, 4টায় চেক ইন আর 2টায় চেক আউট। এখন যাব বাব মাক্কা, অর্থাৎ মাক্কা গেট, জেদ্দাতে, যেটা ওল্ড জেদ্দাতে আল বালাদ, ওইদিকে যাই। তারপরে বিকেলটা ইনশাল্লাহ রেড সির আশেপাশে কাটানোর ইচ্ছা আছে। গত পর্বে দেখেছেন আমি বুলেট ট্রেনে মক্কা থেকে জেদ্দা পৌঁছে প্রথমে চলে আসি আসসালামাতে, বাংলাদেশে অধ্যুষিত এক এলাকায়। টাইমিং নিয়ে বিভ্রাটের কারণে 12টার দিকেও হোটেল চেক ইন করতে ব্যর্থ হয়ে ঠিক করলাম আর দেরি না করে জেদ্দা সিটি এক্সপ্লোর শুরু করে দেই। হোটেল থেকে বের হয়ে মেইন রোডে আসতেই ক্যাব পেয়ে গেলাম। 20 রিয়ালে ভাড়া ঠিক করেছি। এটা সাক্কার কুরাইশ স্ট্রিট। রওনা করলাম বাব মাক্কার দিকে। বর্তমান অবস্থান থেকে দূরত্ব দেখলাম 17 কিলোমিটারের মতো। জেদ্দা শহরে ট্যাক্সি ক্যাবই যাতায়াতের মূল মাধ্যম। গাড়ি ঠিক করতে একটু দরদাম করে নেবেন। এখানে এয়ারপোর্ট রুট ব্যতীত শহরের দিকের ভাড়া তুলনামূলক অনেক কম। আমি জেদ্দা ঘুরতে বেশিরভাগ ড্রাইভারই পেয়েছি পাকিস্তানি। সেক্ষেত্রে টুকটাক উর্দু বা হিন্দি জানা থাকলে কমিউনিকেট করতে কোনো সমস্যাই হবে না। শুধু আরব দেশের ড্রাইভার মিলে গেলে একটু সমস্যা। আরবি ব্যতীত তাদের কিছু বোঝানো কঠিন। জেদ্দা শব্দটি আরবি জাদ্দা থেকে এসেছে, যার অর্থ দাদি। ফেরেশতারা মা হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে এই শহরেই নামিয়ে দিয়ে যান। অনেকেরই বিশ্বাস তার কবর এখনও জেদ্দাতেই রয়েছে। জেদ্দা এমন একটি শহর যেখানে একদিকে আছে 1000 বছরের পুরনো শহর আল বালাদ, আবার অন্যদিকে আধুনিক সব স্কাইস্ক্র্যাপার। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবি মাক্কা, অর্থাৎ মক্কা গেট। আমরা এখন চলে এসেছি বাব মাক্কা গেটে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হিস্টোরিক্যাল বাব মাক্কা গেট। এইখান থেকে ওল্ড জেদ্দা টাউন শুরু হতো। আর এর আগের জমানায় এইখান থেকে মক্কা যাওয়ার রাস্তাটা শুরু হইতো। এখন এই দিক দিয়ে আর ওইভাবে চলাচলের ওই অবস্থাটা নাই, তবে জায়গাটা কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে টিকে রাখা হয়েছে। টুরিস্টরা আসে, এই জায়গাটা ঘুরে যায়। ওই তো দেখেন, ওই যে দূরে দেখতে পাচ্ছি ফরেনার টুরিস্ট, ওনারা ঘুরতে এসেছেন। সরি, এক সময়ের কথা ভাবুন, যখন বিমান ছিল না, আধুনিক রাস্তা ছিল না। দূর দূরান্ত থেকে আসা মুসলমানরা জাহাজে করে এসে নামতেন জেদ্দা বন্দরে। জেদ্দা তখন ছিল মক্কার একমাত্র প্রবেশদ্বার, একটি শহর যেখান থেকে শুরু হতো পবিত্র হজের যাত্রা। এই যে গেটটা বাবি মাক্কা, এটা ছিল জেদ্দার প্রধান ফটকগুলোর একটি। 16শো শতাব্দীতে অটোমান এম্পায়ার এই শহরকে সুরক্ষিত রাখতে চারপাশে ঘিরে দেয় প্রাচীর দিয়ে আর তৈরি করে 8টি প্রধান ফটক, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বাবি মাক্কা। আরবিতে বাব মানেই হলো গেট। পাথর আর প্রবালের সমন্বয়ে তৈরি বাবি মাক্কার নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে। টুকরো টুকরো পাথরের চাই ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে জোড়া লাগানোর জন্য কিন্তু দেখেন সিমেন্টের একটা লেয়ার দেখা যাচ্ছে প্রত্যেকটা চায়ের মাঝখানে। এটি সেই প্রাচীন গেট না হলেও আগের নকশার আদলেই পুনর্নির্মাণ করা হয়েছে বাবি মাক্কাকে, যেন ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে জানতে পারে আগের দিনের হজযাত্রার চরম কষ্টের সেই সব স্মৃতি। আজ আমরা জেদ্দা থেকে কত সহজে না পৌঁছে যাই মক্কায়। আজ থেকে কয়েকশো বছর আগে হাজার হাজার মানুষ, কেউ উটের পিঠে, কেউ পায়ে হেঁটে এই গেট পেরিয়ে মরুভূমির দীর্ঘ পথে রওনা করেছে মক্কার দিকে। হাতে অল্প কিছু রসদ আর হৃদয়ে কাবা দর্শনের গভীর আকাঙ্ক্ষা। প্রচণ্ড গরম,
পানির অভাব, ডাকাতির ভয়, সব কিছু সত্ত্বেও হাজিরা তাদের ইমানের শক্তিতে সেই দীর্ঘপথ পাড়ি দিতেন। জেদ্দা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবি মক্কা শুধু একটি স্থাপত্য নয়, এটি ইসলামের ইতিহাসে হজযাত্রার কত শত স্মৃতির সাক্ষী। বাবি মক্কা জেদ্দা ওল্ড টাউনের আল বালাদ এলাকায় অবস্থিত, যা সুক আল বাদু বা বেদুইন মার্কেটের সামনে পড়েছে। জেদ্দার ঐতিহাসিক আল বালাদ অঞ্চলে 36টিরও বেশি প্রাচীন মসজিদ রয়েছে, যা এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। অটোমানরা তাদের শাসনামলে আল বালাদকে একটি সুরক্ষিত নগরীতে রূপ দেয়। এই সময়ে গড়ে ওঠে অসংখ্য ঐতিহ্যবাহী ভবন, সরু গলি, বাজার ও আবাসিক এলাকা, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন এক্সপ্লোর করছি জেদ্দা ওল্ড টাউন এলাকাটা। এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে সন্ধ্যার পর থেকে এই জায়গাগুলো কতটা দারুণ পরিবেশে সুসজ্জিত হয়ে ওঠে। আজকের দিনে আল বালাদ আধুনিক জেদ্দার মাঝেও এক টুকরো অতীত। এর অলিগলিতে হাঁটলে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রাচীন দেয়ালগুলো এখনও যেন হাজিদের পদচারণা, ব্যবসায়ীদের কোলাহল আর সময়ের গল্প বলে যায়। ঘুরতে নিয়ে প্রথমেই চমৎকার এই সুভেনির শপে চোখ আটকে গেল। দোকানি মাত্রই শপ ওপেন করে গুছিয়ে নিচ্ছিলেন, তাই আর ভেতরে ঢুকলাম না। বিকেলের দিকে রোদের তেজ একটু কমতেই এই এলাকাগুলো প্রাণচঞ্চল হয়ে ওঠে। স্ট্রিট শপগুলো এখন তো প্রায় সবই বন্ধ। আশেপাশে যাদেরকে দেখছিলাম মনে হচ্ছিল তারা এখানকারই লোকাল। যেটা বলছিলাম, বেলা বাড়তে থাকলে এই এলাকার ভাইবও চেঞ্জ হতে থাকে। জেদ্দার হিস্টোরিক্যাল ওল্ড টাউনে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফরেনার ট্যুরিস্ট আছে, যারা কিনা জেদ্দায় এই জায়গাগুলো ঘুরতে পছন্দ করেন। ওল্ড অ্যারাবিক কালচার, পুরাতন প্যাটার্নের বাড়িঘর, এইগুলো দেখতে পছন্দ করেন, এগুলো কালচার এক্সপ্লোর করতে আসেন। সৌদি আরব কিন্তু এখন আর আগের মতো নাই। সৌদি আরবে এখন ওরা ট্যুরিজমকে অনেক বেশি প্রমোট করার চেষ্টা করছে। এই জন্য ইউরোপিয়ান ট্যুরিস্টরা যেন সুন্দর করে ঘুরে যেতে পারে, এরকম কিছু শহর, কিছু জায়গা সুন্দর করে তাদের সেট আপে রেডি করা আছে। একেবারে যে আবায়া পরে ঘুরতে হবে, বোরকা পরে ঘুরতে হবে, ব্যাপারটা এরকম না। মোটামুটি শালীন পোশাক, কাঁধ ঢাকা, হাঁটু ঢাকা পোশাক থাকলেই হবে। আর পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে, এরকম ওদের রুলস অ্যান্ড রেগুলেশনও লেখা দেখলাম আমি। এই তো এই রাস্তা ধরে চলে এলাম। এইদিকে গেলে ওল্ড টাউনের আরেকটা অংশ দেখা যাবে। পায়ে হেঁটে পুরো জেদ্দার ওল্ড টাউনটা ঘুরে দেখতেছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা। একেবারে নিট অ্যান্ড ক্লিন করে সাজিয়ে রাখা। নর্মালি ওল্ড টাউনগুলো কেমন হয়, ঘিঞ্জি টাইপের হয়, নোংরা, অপরিচ্ছন্ন এরকম হয়। তবে সৌদি আরব কিন্তু এই জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ট্যুরিজমের জন্য প্রমোট করছে। এই যে এই জায়গাগুলোতে বাইরে থেকে মাটি নিয়ে এসে মাটির লেয়ার অনেক নিচ পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরে গাছ লাগায় সঠিক পরিচর্যার মাধ্যমে সবুজায়ন করা হয়েছে জেদ্দার এই ওল্ড টাউনের জায়গাটাকে। জেদ্দা মেইন সিটিতেও আমি দেখেছি প্রচুর পরিমাণে বনায়ন করা হয়েছে এইভাবেই, সেম এই প্রসেসেই, মাটি বাইরে থেকে কিন্তু সেট আপ করা। এইগুলো কত কষ্ট করে এদেরকে গাছপালা লাগায় যত্ন করতে হয়, আর আমরা কোথাও একটা কিছু ফালায় রাখলে, বীজ ফালায় রাখলে গাছ হয়ে যায়, অথচ আমরা গাছের যত্ন করতে চাই না। এমনিতেই তো এসব জায়গায় দিনের বেলা লোকজন কম থাকে, বিকেল সন্ধ্যায় সবাই বের হয়। তার মধ্যে আজকে শনিবার, শুক্রবার শনিবার হচ্ছে সৌদি আরবের সরকারি ছুটির দিন, এই কারণে লোকজন আরও কম, একেবারে সুনসান নীরব। এবার আমরা আল বালাদের পুরনো ধাঁচের বাড়িঘর দিয়ে সাজিয়ে রাখা জায়গার দিকে এগিয়ে এলাম। আল বালাদের স্থাপত্যশৈলী একেবারেই অনন্য। এখানে দেখা যায় প্রবাল পাথর দিয়ে তৈরি বহুতলা বাড়ি আর কাঠের তৈরি সূক্ষ্ম নকশার বারান্দা, যাকে বলা হতো রওশান। এই রওশানগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং গরম আবহাওয়ায় ঘরের ভেতর বাতাস চলাচল যেন সহজে করতে পারে সেই জন্য তৈরি করা হতো। আল বালাদের ভবনগুলো সাধারণত 4 থেকে 5 তলা বিশিষ্ট হয়ে থাকে, যা তখনকার সময়ের তুলনায় বেশ উঁচুই ছিল। এই ভবনগুলো একে অপরের খুব কাছে নির্মিত হতো, যাতে সরু গলিগুলোতে পর্যাপ্ত ছায়া থাকে, পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারে। আল বালাদ তার অনন্য হিজাজি স্থাপত্যশৈলীর জন্য 2014 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
বালাদের জেদ্দার এই ওল্ড টাউন এরিয়াটা এখন অনেকটা নিরিবিলি নির্জন থাকলেও এটা কিন্তু এরকম থাকে না। এখানে প্রচুর পরিমাণে সুভিনিয়র শপ আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, আর সেই সাথে আছে হচ্ছে জেদ্দার সেই আদি অকৃত্রিম শহরের ভাব। আর এই জায়গাগুলোকে সৌদি সরকার কিন্তু নতুন করে দেখেন রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে, জায়গাগুলোকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করতেছে। ওনারা বললেন যে এসব বাড়িতে আর লোকজন থাকে না, দু একটা বাড়িতে থাকলে থাকতে পারে। যেহেতু এই জায়গাগুলোকে প্রমোট করে তারা ইউরোপিয়ান ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করতে পারছে, সেই কারণে তারা এদিকে স্পেশাল মনোযোগ দিয়েছে। সৌদি আরবের ভিশন 2030 এর অধীনে আল বালাদকে একটি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে 650টিরও বেশি ঐতিহাসিক ভবন সংস্কার করা হচ্ছে। বেশ কিছু পুরনো বাড়িকে হেরিটেজ হোটেল হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছে। যত উন্নত আধুনিক শহরই হোক না কেন, এই যে এই জায়গাটা বালাদের ওল্ড সিটি, এটা হচ্ছে জেদ্দার প্রাণ। ট্যুরিজম সেল করে ভাই যে পরিমাণ রেভিনিউ আর্ন করা যায়, এরকম রেভিনিউ আর কয়টা জায়গা থেকে পাওয়া যায় বলেন? বালাদের এই ওল্ড টাউন ঘুরে মনটা নিজের দেশের কথা ভেবে একটু খারাপও হয়ে গেল। আমাদের একটা পুরান ঢাকা আছে, আমরা কি পারতাম না পুরান ঢাকার ছোট একটা অংশকে ট্যুরিজমের জন্য এমন সাজিয়ে গুছিয়ে প্রমোট করতে? সন্ধ্যার পর আলোকসজ্জায় আলবালাদ যেন সেজে ওঠে নতুন এক প্রাণ নিয়ে। এখানকার দৃষ্টিনন্দন এক স্থাপনা এই নাসিফ হাউজ, যেখানে একসময় সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সাউদ অবস্থান করেছিলেন। বাড়িটির সামনে একটি বিশাল নিম গাছ আছে, যা কিনা 1920 সাল পর্যন্ত জেদ্দার একমাত্র গাছ ছিল। এবার আমরা যাব জেদ্দা শহরের অসাধারণ সৌন্দর্যময় কিং ফাহাদের কৃত্রিম ঝর্ণা দেখতে, যে জায়গাটি কিনা এখন জেদ্দার অন্যতম এক আইকনিক পয়েন্ট। जिस जगह पे जा रहा हूँ उस जगह का नाम क्या है, जो व्यू पॉइंट वाला जगह है? वो किंग फाहद ही बोलता है। वो जगह का नाम अल हमरा। জেদ্দায় লোহিত সাগরের তীর ঘেঁষে বেশ কিছু পর্যটন এলাকা গড়ে তোলা হয়েছে। কিং ফাহাদ ঝর্ণার বেস্ট ভিউ পেতে আপনাদেরকে যেতে হবে আল হামরা কর্নিশের দিকে। আল বালাদ থেকে এই জায়গার দূরত্ব কিন্তু বেশি নয়। পথে আমরা দেখে নিলাম ইংরেজিতে জেদ্দা লেখা দারুণ সুন্দর এই আলোকসজ্জা। আমরা এখন লোহিত সাগরের ঠিক পার ঘেঁষেই চলেছি। রাতের বেলা সৌদির সব বড় শহরই দারুণ সুন্দর লাগে দেখতে। ওই তো সামনে দেখা যাচ্ছে বিশাল আকৃতির ঝর্ণাটি। ক্যাব থেকে নেমে আমি আলহামরা কর্নিশ ধরে হাঁটতে লাগলাম। এই মুহূর্তে লোহিত সাগরের মৃদুমন্দ বাতাসে শরীরটা জড়িয়ে আসলো। এই জায়গাটা কিন্তু ভাই চমৎকার, অন্যরকম একটা ভাইব আছে এখানে। আর এই বিচের স্পেশালিটি হচ্ছে এই যে আমার হাতের পেছনের এই ফাউন্টেনটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু ফাউন্টেন, যেটা কিনা 1024 ফিট উচ্চতা পর্যন্ত পানি ছুটতে পারে। আর পানির যে খেলা এখানে দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু রেড সির পানি। লোহিত সাগরের তীরে জেদ্দা শহরের আকাশরেখাকে ছুঁয়ে থাকা কিং ফাহাদ ফাউন্টেন আধুনিক সৌদি আরবের প্রকৌশল দক্ষতার এক অনন্য প্রতীক। 1980-এর দশকে সৌদি আরবের বাদশাহ কিং ফাহাদের উপহার হিসেবে নির্মিত এই ফোয়ারাটি বিশ্বের সর্বোচ্চ জলফোয়ারা হিসেবে পরিচিত। এর পানির ধারা প্রায় 300 মিটার পর্যন্ত উপরে উঠে যায়, যা অনেক আকাশচুম্বী ভবনের উচ্চতার কাছাকাছি। এই পরিবেশটা ভাই অসাধারণ। এখানে যদি আরও 2-3 ঘন্টা সময় কাটায় দেই, কিছু মনেই হবে না। আর এই সন্ধ্যাটা, এই রাতটা তো জীবনে বারবার ফিরে আসবে না, তাই না? রাতের বেলা শক্তিশালী আলোকসজ্জার কারণে ফোয়ারাটি হয়ে ওঠে এক মনোমুগ্ধকর দৃশ্য, যেটি কিনা প্রতিনিয়ত সেকেন্ডে প্রায় 18 টন পানি শূন্যে নিক্ষেপ করে চলেছে। আজকে ছুটির দিন হওয়ায় লোকাল সৌদি লোকজনও দেখলাম পরিবার পরিজন নিয়ে বিচের ধারে ঘুরতে এসেছেন। বাচ্চা কাচ্চাদের আনন্দ উদযাপনের জন্য এখানে তৈরি করে দেওয়া হয়েছে কৃত্রিম বালিয়াড়ি। দেখেই বোঝা যাচ্ছিল দারুণ সময় কাটাচ্ছে ওরা সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সামনের পর্বে জেদ্দার অসাধারণ কিছু সুন্দর জায়গা নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।